আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিজি। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমি তোমাদের ইংরেজি ক্লাস দেওয়ার কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি যখন ক্লাসটা শ্যুট করি 13 মিনিট শ্যুট করবো, আমার প্রচুর ঘুম ধরে যায়। ঠিক আছে, আমি ইন্ট্রো ভিডিওটা সবার শেষে শ্যুট করছি, তো যার কারণে আগেই বলে দিলাম। তো প্রচুর ঘুম ধরে যার কারণে আমি আজকে ক্লাসটা অফ করে দেই আর কি, কারণ রমজান মাস তো, যার কারণে আর কি শরীর প্রচুর টায়ার্ড হওয়ার কারণে প্রচুর ঘুম ধরে গিয়েছিল। তো শেষের দিকে প্রোনাউন্সিয়েশনটা একটু স্লোলি পড়া হয়েছিল। তবে তোমরা কী করবে, তোমরা ফার্স্ট ভিডিওটা দেখবা। যদি তোমাদের এরকম টাইপের ভিডিও পছন্দ হয়, দেন তোমরা কমেন্টে লিখবা যে এগেন ভিডিও চাই। তাহলে হয়তো আমি নেক্সট দিকে আমি ভিডিওগুলো আপলোড দেবো। তো আমি তোমাদের ক্লাসগুলোকে কিন্তু 3টা ফেজে ভাগ করছি: ফেজ 1, ফেজ 2, ফেজ 3। প্রত্যেকটা ক্লাস অলমোস্ট 1 ঘন্টা করে হবে। আমি জাস্ট একটা ডেমো ভিডিও বানানোর জন্য এই ক্লাসগুলো কিন্তু করেছি, ঠিক আছে। তো ফেজ 1-এ আমি কী নিয়ে আলোচনা করবো? ফেজ 1-এ আমি অলওয়েজ তোমাদের ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। ফেজ 2-তে আমি তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করবো, যেন আমাদের সবগুলোই একসাথে হয়ে যায়। আর আমরা ওভারঅল 25টা ক্লাস করব। 25টা ক্লাসে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ফেজ 2-তে আমরা আলোচনা করব বেসিক গ্রামার তোমাদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে হেল্প করবে। অ্যান্ড তোমাদের ফার্স্ট পেপার তো এইচএসসিতে হেল্প করবে, সেকেন্ড পেপার এইচএসসি প্লাস অ্যাডমিশনে মোটামুটিভাবে হেল্প করবে। তো যারা এই ভিডিওগুলো দেখবা, আমি 100% শিওর যে তোমরা অবশ্যই করছো, মানে প্রাইভেট পড়ো ইংরেজি। তো এটা জাস্ট কি, এটা তোমাদেরকে একটা হেল্প করার লক্ষ্যে এই ভিডিওটা তৈরি করা। যদি তোমাদের কখনো প্রয়োজন বোধ হয়, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। এবং আমি ভিডিওতে যথেষ্ট এফোর্ট দিছি। আমি একটা ভিডিও মেক করেছিলাম 1971 সালে। এরপরে হয়তো তোমরা দেখতে পারবা, দেন আমরা টপিক নিয়ে আলোচনা করব। তো ওই ভিডিওটা আগে দেখবা, তারপর তো টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা জাস্ট এই ডেমো ভিডিওটা দেখে একটু কমেন্টে জানাবা। আর সমস্যা নেই, আমি অনেক দিন পরে একটু ইংরেজি ক্লাসে নিচ্ছি। আর যেহেতু আমার ফোনের পিছনে আমি অন্য একটা ফোন দিয়ে তোমাদের যে যাবতীয় টপিকগুলো এইসব পড়ি, তো এই পড়াটার কারণে একটু ইংরেজির প্রোনাউন্সিয়েশনে একটু ভুল হতে পারে। কিন্তু আজকের ক্লাসটা আমি 13 মিনিটের মাঝখানে আমি শ্যুট অফ করে দিয়েছিলাম, কারণ আমার প্রচুর পরিমাণে ঘুমের চাপ দিচ্ছে। ইভেন আমি যখন এই ভিডিওটা তৈরি করছি, আমার প্রচুর ঘুমের চাপ দিচ্ছে। ভাবছিলাম আজকে একটা ভিডিও আপলোড দেবো, বাট আমি ফার্স্ট পেপারে মোটামুটি একটা পেজের অর্থাৎ 3-4টা পয়েন্টের আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা জাস্ট এই ভিডিওটা একটু দেখবা কষ্ট করে, যে এরকম টাইপের ভিডিও নাকি এর যে ইমপ্রুভমেন্ট বা কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তোমরা এসব কমেন্ট করবা এই ডেমো ভিডিওটার ইয়াতে। তো ফার্স্ট অফ অল তোমরা আগে ভিডিওটা দেখো, দেন তুমি কমেন্ট করিও। আর দ্বিতীয় কথা হলো, আমি এই ভিডিওটা মূলত তৈরি করছি ইন্ট্রো এবং এন্ডিং পয়েন্টটা প্রথমেই দিয়েছি। দেওয়ার পর আমি কিন্তু ভিডিওর মাঝখানের অংশটা শেষের দিকে দিয়েছি। কারণটা কি? কারণটা হলো, তোমরা যখন এই ভিডিওটা দেখবা, দেখার পর তোমরা জাস্ট এই ভিডিওতে কমেন্ট করবা যে তোমাদের এইসব টপিকে প্রবলেম, বা এই টপিকগুলো এইভাবে ইমপ্রুভমেন্ট করা দরকার, বা আমার পড়ানোর কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা দরকার, এটাও তোমরা একটু কমেন্ট করবা, ঠিক আছে? এটি কমেন্ট করলে অনেক ভালো হবে। অ্যান্ড দেন কথা হলো আরেকটা, সেটা হচ্ছে তোমরা যখন ক্লাসটা দেখবা, আজকের ক্লাসটা দেখবা, শেষের দিকে আমি অনেক স্লোলি গেছি, কারণ ওখানে আমার মূল কারণ ছিল ঘুমের কারণ। আর দ্বিতীয় কথা হলো, আমি কিন্তু যথেষ্ট টাইপ বাই টাইপ আকারের টপিকগুলো ধরাই দিয়েছি। তো এরকম টাইপ হলে কি প্রবলেম হবে, নাকি আরও নতুন করে ইমপ্রুভমেন্ট দরকার? জাস্ট এই কমেন্টটা করবা। তোমাদের যে কমেন্টগুলো, এটাই জাস্ট আমাকে অনুপ্রেরণা দেয়। আর এই ভিডিওটা আমি আপলোড দেবো পেজে, চাইছিলাম আপলোড দেবো না, কিন্তু যেহেতু আমি ইংরেজির ফার্স্ট ক্লাস নিচ্ছি, আমি কিন্তু ইংরেজিতে এর আগে কোনো ক্লাস নিইনি। আমি ওভারঅল নিজে পড়তাম ইংরেজি, কিন্তু আমি কখনো ক্লাস নিইনি। যেহেতু আমার ইংরেজির ফার্স্ট ক্লাস, তাও আবার ফার্স্ট পেপারের উপর, তো তোমরা জাস্ট, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের একটু বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো। তারাও যদি কোনো মন্তব্য থাকে আমার ক্লাস নিয়ে, তাহলে করতে পারবে ইনশাল্লাহ। তো ভালো থাকো সকলেই, সুস্থ থাকো, অ্যান্ড ভিডিওটা শেষ অবধি দেখিও। আল্লাহ হাফেজ। 70 সাল পাকিস্তানের সাধারণ নির্বাচন, বিজয় এসেছিল বাঙালিদের পক্ষে। পূর্ব পাকিস্তানের স্বপ্নপুরুষ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2 দশকের শোষণ বঞ্চনা থেকে মুক্তির আশায় বাঙালি
বুকে আশা বাঁধতে শুরু করলো। কিন্তু বরাবরের মতোই এবার বাঙালি তাদের অধিকার থেকে বঞ্চিত হলো। শুরু হলো ষড়যন্ত্র। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে শাসনভার হস্তান্তর করতে টালবাহানা করতে লাগলো। হঠাৎ পশ্চিম পাকিস্তান থেকে জেনারেল ইয়াহিয়া খান ঘোষণা করলেন ১ মার্চের অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। এ ঘোষণার সাথে সাথে বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়ল তীব্র ক্ষোভ এবং হতাশা। আন্দোলন স্তিমিত করতে জারি করা হলো কারফিউ, কিন্তু কারফিউ দিয়েও বাঙালিদের দমন করা সম্ভব হলো না। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হলো বহু মানুষ। এমন পরিস্থিতিতে সারা দেশের মানুষ বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে আছে। একদিকে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র চলছে, অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে বঙ্গবন্ধুর উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ই মার্চ এক জনসমাবেশের ঘোষণা করা হলো। ৭ই মার্চ সকাল থেকে রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ সমাবেত হতে থাকলো। সকলে অধীর আগ্রহে অপেক্ষমান। বাঙালি জাতির মুক্তির দূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে মুক্তির বাণী শোনাবেন। উপস্থিত ১০ লক্ষ মানুষের মধ্যে বিরাজ করছে থমথমে পরিবেশ। বঙ্গবন্ধু দৃঢ়চিত্তে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। বঙ্গবন্ধু ভাষণের এ অংশে পাকিস্তানে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর হাতে নিহত হন বহু বাঙালি। নিহত বাঙালিদের স্মরণ করে পশ্চিম পাকিস্তানের হাতে ২৩ বছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ বঞ্চনার কথাও তিনি সেখানে তুলে ধরেন। এ পর্যায়ে বঙ্গবন্ধু ৪৭ সালে ব্রিটিশ শাসনের পর থেকে আজ পর্যন্ত পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামের বর্ণনা দিয়েছেন। ৫২র ভাষা আন্দোলন, ৫৪র যুক্ত ফ্রন্ট, ৫৮ সালের মার্শাল ল, ৬৬ এর ৬ দফা, প্রতিটি ক্ষেত্রেই বাঙালিদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ১৫ই ফেব্রুয়ারি থেকে ইয়াহিয়া খান সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করলেন। তখন বঙ্গবন্ধু বললেন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তো আসো আমরা এখন একটু প্যাসেজটাকে একটু অ্যানালাইসিস করি। প্যাসেজটাকে অ্যানালাইসিস করলে আমরা প্রথমে একটা পার্ট দেখতে পাই এবং এই পার্টগুলোকে আমরা পার্ট বাই পার্ট আকারেই কিন্তু পড়বো, ঠিক আছে? আমরা পার্ট বাই পার্ট আকারেই পড়বো, জাস্ট একটু অ্যানালাইসিস করার জন্য আমরা একটু রিডিংটাকে একটু পড়বো আর কি, ঠিক আছে? ওকে, প্রথমে বলছে মাই ব্রাদার্স মানে কে? ভাইয়েরা আমার। আচ্ছা, শুরুতে একটা কথা বলি, বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছে এটা কিন্তু একটা আনুষঙ্গিক আকারে দিয়েছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের যে বাংলা কথাগুলোর যে একটা লাইন বাই লাইন একটা ইংরেজি যে একটা মিনিং করবে সেটা কিন্তু করানো হয়নি, ঠিক আছে? এটা একটু তোমরা মাথায় রাখবা। তো তিনি বলছেন, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ মানে কি? দুঃখ ভারাক্রান্ত, যে ওভারফ্লোয়িং, এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ মানে দুঃখ ভারাক্রান্ত, এটা হচ্ছে কি ভারাক্রান্ত। আর হার্ট ওভারফ্লোয়িং মানে দুঃখের সাথে, মানে প্রচুর দুঃখ পেয়েছে যেটা। ইউ আর ফুলি অ্যাওয়ার অফ, এই যে ইউ আর ফুলি অ্যাওয়ার অফ মানে কি? আচ্ছা, আমার ফোনটা একটু স্টেবল হচ্ছে না, যাই হোক, অ্যাওয়ার অফ কিন্তু একটা প্রিপজিশন, এটা তোমরা একটু মাথায় রাখবা। আর অ্যাওয়ার অফ মানে হচ্ছে অবগত, তার মানে কি আপনারা অবগত,
ইউ আর ফুললি অ্যাওয়ার অফ, মানে আপনারা অবগত অফ দ্য ইভেন্ট দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট মানে কি গুরুত্ব, মানে আপনারা সব কিছু সম্পর্কে অবগত, মানে আপনারা জানেন এবং বুঝেন এটার গুরুত্ব সম্পর্কে। উই হ্যাভ, যেখানে আছে উই হ্যাভ, দেন আমরা পরের অংশটুকুতে চাই। এটা কিন্তু পুরোটাই মিলে এই যে আমি যেখানে টিক চিহ্ন দিয়েছি এইটুক পর্যন্ত কিন্তু একটা পার্ট। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কপ উইথ দ্য সিচুয়েশন, মানে কি আমরা এই পরিস্থিতির সাথে সামাল দেওয়াতে, মানে আমরা আমাদের এই পরিস্থিতিটার সাথে খাপ খাওয়াতে প্রচুর চেষ্টা করতেছি, মানে সর্বোচ্চ চেষ্টাটা করতেছি। অ্যান্ড ইট, কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, অ্যান্ড ইট মানে হচ্ছে কিন্তু, আর আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত, এটা একটু মাথায় রাখবা। দ্য স্টেটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, মানে কি আমাদের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমাদের ভাইয়ের রক্তের রঞ্জিত হয়েছে। এই অ্যাওয়াশ মানে কি, আমি একটু জুম করি, কোথায় গেলো, এই যে এই অ্যাওয়াশ মানে কিন্তু রঞ্জিত হওয়া বা প্লাবিত হওয়া, এটা একটু তোমরা মাথায় রাখবা। তোমরা যখন পড়বা তোমরা একটু বইটা খুলে খুলে পড়বা, তাহলে তোমাদের জন্য একটু হেল্পফুল হবে। আর আমার তো এখানে জাস্ট একটা স্ক্রিনের মাধ্যমে শ্যুট করতেছি, যার কারণে একটু হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, এটা একটু কনসিডার করে নেবা, ঠিক আছে। এখানে কয়টা বিভাগের নাম বলছে এটা একটু মাথায় রাখবা, যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, এই 5টা বিভাগের নাম বলছে, এটা একটু মাথায় রাখবা। দ্য পিপল অফ বেঙ্গল, দাঁড়াও এখানে একটু দেখা যাচ্ছে না, আচ্ছা, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ কী চায়, মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি লিভ, মানে কি বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলা মানুষ কী চায়, বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট দেয়ার রাইটস, মানে কি বাংলা মানুষ তাদের অধিকার চায়। তো এইটুক পার্ট পরে তোমরা কি বুঝতে পারলা, এটা হচ্ছে তোমাদের একটা জানার বিষয়। এইটুক পার্ট পরে কিন্তু তোমরা দুটো জিনিস জানতে পারলা, আমি এখানে লিখে দেই। একটা জানতে পারলা কিলিং, একটা জানতে পারলা কি কিলিং, মানে কি মানুষকে মারানো, মানে মারা হয়েছে আর কি। একটা জানতে পারলা কি কিলিং। আর একটা জিনিস জানতে পারলা, আমি এই পাশে লিখে দিচ্ছি, আরেকটা জিনিস জানতে পারলে সেটা হচ্ছে ডিমান্ড। কি জানতে পারলা, আমি এখানে লিখে দিলাম নিচে ডিমান্ড। এই কিলিং অ্যান্ড ডিমান্ড দ্বারা কি বোঝানো হয়েছে, মানে কি বাংলার মানুষকে যে হত্যা করা হয়েছে সেটার একটা অংশ এখানে আলোচনা করা হয়েছে, আর বাংলার মানুষের যে একটা চাহিদা আছে সেটা নিয়ে একটা আলোচনা করা হয়েছে। এই দুটা জিনিস নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তো এই দুটো জিনিস সম্পর্কে তোমরা একটু অবগত হবা, ঠিক আছে। বাংলা মানুষকে হত্যা এবং কিলিং, যে এই পার্টটা থেকে এতটুকুই আমরা আর কি জেনেছি। এখন আসো নেক্সট পার্টে। তো আসো নেক্সট স্টেপ শুরু করা যাক। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, মানে কি আমরা কি ভুল করেছিলাম, এটা দ্বারা বোঝাইতেছি যে আমরা কি ভুল করেছিলাম। আচ্ছা, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ। আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ, মানে কি নির্বাচনের পর, এই যে আমাদের নির্বাচনের পর লোকজন কি করেছিল, বাংলাদেশের লোকজন ভোট দিয়েছিল আমাকে এবং আওয়ামী লীগকে, মানে আমাকে অ্যাজ এ আওয়ামী লীগ, মানে কি একজন আওয়ামী লীগ হিসেবে বা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, যার প্রতিনিধিত্বকারী হিসেবে আমি ছিলাম, ঠিক আছে। এটা দ্বারা এটা বোঝাইছে, ওকে। দেন কে বলছে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা জাতীয় যে অ্যাসেম্বলিটা আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, সেখানে আমরা বসতে চেয়েছিলাম। তোমরা যখন ভিডিওটা দেখেছিলা তখন শুনছিলাম মেবি যে জাতীয় অ্যাসেম্বলিতে বসতে চেয়েছিল, কিন্তু ইয়াহিয়া খান সাহেব তিনি বসেননি, অ্যান্ড তিনি শুনছেন ভুট্টো সাহেবের কথা। যাই হোক, দেন কি ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার, মানে কি আমাদের একটা শাসনতন্ত্র, এই কনস্টিটিউশন মানে কি শাসনতন্ত্র করার কথা ছিল, ঠিক আছে। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে তৈরি করার কথা ছিল বা উন্নত করার কথা ছিল, এখানে কিন্তু উন্নত বোঝাইছে, ঠিক আছে। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড thereby regard that I have to report to you today that we have passed through 23 tragic years, মানে কি ট্রাজিক মানে কি করুণ হিস্টোরি,
ওই ট্রাজিক শব্দের অর্থ হচ্ছে করুণ হিস্টোরি, ঠিক আছে? মানে আমাদের কষ্টের ইতিহাসে বা করুণ হিস্টোরিতে 23 বছরের যে একটা করুণ হিস্টোরি আছে, অর্থাৎ আমাদের এই যে একটু লিখে দেই 1970 এটা হচ্ছে লাস্ট, অ্যান্ড কত 1947, এই 1947 থেকে 1970 সালের যে আমাদের 23 বছর, এই 23 বছরে একটা কী ছিল, করুণ একটা ইতিহাস ছিল, ঠিক আছে? আচ্ছা, ফোনটা এরকম ডিস্টার্ব করতেছে কেন আজকে আমাকে? এ কখনো এরকম ডিস্টার্ব করে না। আচ্ছা, ঠিক আছে। তো 23 বছরের 23 বছরে আমাদেরকে অনেক কষ্টের ইতিহাসে আমাদেরকে অতিক্রম করতে হয়েছিল। বেঙ্গলস হিস্টোরি মানে বাংলার ইতিহাসে অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল অফ ব্লাডশেড, মানে কি আমাদের বাংলার ইতিহাসে অনেক রক্তপাত হয়েছে, অনেক মারামারি হয়েছে, শেড বাই দেম রিফ্লেক্টলি। 23 years of a history of man and woman in agony. অ্যাগনি শব্দের অর্থ কি জানো? অ্যাগনি শব্দের অর্থ হচ্ছে আর্তনাদ। আর এই যে আচ্ছা, অ্যাগনি শব্দের অর্থ আর্তনাদ। আর আমাদের যে ইনফ্লিক্টেড এই যে কথাটা আছে না, এই ইনফ্লিক্টেড কথাটার অর্থ হচ্ছে চাপিয়ে দাও, মানে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল, জুলুম, অত্যাচার, নিপীড়ন এসব চাপিয়ে দিয়েছিল। আর অ্যাগনি মানে হচ্ছে আর্তনাদ, মানে কি আমরা এখানে একটা মেন অ্যান্ড ওমেন মানে কি পুরুষ এবং মহিলাদের যে একটা আর্তনাদ, সেটা আমরা জানতে পারি। তো এই জায়গা থেকে আমরা দুটা জিনিস জানতে পারি, সেকেন্ড স্টেপ থেকে আমরা দুটা জিনিস জানতে পারি। একটা হচ্ছে রাইট, একটা কি রাইট, এটা রাইট মানে কি আমরা অধিকার আদায়ের জন্য চেষ্টা করছি। আর একটা টপিক আমরা জানতে পারি, সেটা হচ্ছে ডেপ্রিভেশন। ডেপ্রিভেশন শব্দের অর্থ হচ্ছে বঞ্চনা, মানে আমাদের উপর যে একটা বঞ্চনা, আমাদের উপর যে একটা টর্চার করা হয়েছিল, সেইটা সম্পর্কে আমরা এই সেকেন্ড স্টেপটা জানতে পারি। তো আমি যদি সব কিছু মিশাই দেই, হ্যাঁ, আমি যদি সব কিছু মিশাই দিই, আমাদের এই যে সেকেন্ড স্টেপটা থেকে আমরা কী জানতে পারি, রাইট অ্যান্ড ডেপ্রিভেশন। আর ফার্স্ট স্টেপ থেকে আমরা কি জানতে পেরেছিলাম, কিলিং অ্যান্ড ডিমান্ড। আমাদের এই যে ফার্স্ট স্টেপটা আছে, এই ফার্স্ট স্টেপ এবং এইটা মিলে আমরা কি জানতে পেরেছিলাম, কিলিং অ্যান্ড ডিমান্ড। অ্যান্ড সেকেন্ড স্টেপ থেকে আমরা জানতে পেরেছিলাম রাইট অ্যান্ড ডেপ্রিভেশন। এইরকম আমাদের প্রত্যেকটা স্টেপ থেকে যখন আমরা জানতে পারবো যে আমরা আসলে কি জানতে চাচ্ছি, তখন কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করতে অনেক সুবিধা হবে। তো এখন আলোচনা করা যাক আমাদের যে একটা থার্ড স্টেপ আছে, এটা নিয়ে আলোচনা করা যাক। তো পার্ট 3-তে আলোচনা করা হয়েছিল দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ রেড অ্যান্ড দেয়ার ব্লাড, মানে কি তাদের মানে এই হিস্ট্রি বাংলার ইতিহাসে লোকজন কি করেছিল, রক্ত রাজপথ রঙিন করেছিল। উই শেড ব্লাড ইন 1952, মানে কি আমরা 1952 সালে আমরা 1952 সালে রক্ত দিয়েছিলাম। ইভেন দো উই আর দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন ইন 1954, মানে কি আমরা 1954 সালের যে নির্বাচন, 1954 সালে কী হয়েছিল বলো তো, যুক্তফ্রন্ট হয়েছিল। এই 1954 সালে আমরা নির্বাচনেও জয়লাভ করেছিলাম। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন কিন্তু একটা কি সরকার গঠন করতে পারি নাই। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু ইনসেলভ আস, মানে কি আইয়ুব খান 1958 সালে একটা মার্শাল ল জারি করে কি করেছিল, ইনসেলভ মানে কি আমাদেরকে দাস হিসেবে রাখার জন্য। তো আইয়ুব খান আমাদেরকে দাস হিসেবে রাখার জন্য মার্শাল ল যেটা আছে এটা জারি করেছিল। অ্যান্ড ফর দ্য নেক্সট 10 years, মানে পরবর্তী 10 বছরের জন্য। ইন 1966 সালে হোয়েন উই লঞ্চ দ্য 6th পয়েন্ট মুভমেন্ট, মানে কি আমরা 6 দফা যখন লঞ্চ করলাম, নিয়ে আসলাম। আওয়ার বয়েজ ওয়ার শুট ডেড অন 7 জুন, মানে কি আমাদের লোকজন বা আমাদের ছেলেরা কি করেছিল, 7 জুন কি হয়, গুলিতে আহত হয় বা নিহত হয়, আহত আর নিহত হয় মানে মৃত্যুবরণ করে। আমাদের ছেলেদেরকে 7 জুন মেরে ফেলা হয়েছিল।
গুলি করে। When after the movement of 1969 আইয়ুব খান লিফট ফ্রম পাওয়ার, মানে কি আইয়ুব খান যে ক্ষমতা থেকে ত্যাগ করে বা ক্ষমতা বিচ্যুত হয়, and Yahya Khan assumed the reins of the government. He declared that, আচ্ছা একটু দেখতে অসুবিধা হচ্ছে, he declared that he would give us constitution and restore democracy, মানে কি তিনি আমাদের সাথে শাসনতন্ত্র গড়ে তুলবে এবং ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা কেউ বলেছিল? এটা বলেছিল ইয়াহিয়া খান, আইয়ুব খানের মানে ক্ষমতা থেকে পতন হওয়ার পর। উই লিসেন টু হিম দেন, মানে কি দেন আমরা তখন তার কথা শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, তখন আরও অনেক কিছু হয়েছিল, তার পরবর্তীতে তো নির্বাচন হলো, কিন্তু তিনি কিন্তু আমাদের কথা শুনেননি, মানে আইয়ুব খান তার কথাটা রাখেননি। ঠিক আছে, মূলত আমরা 3 নং টপিক থেকে এতটুকুই জানতে পারি আর কি। আর এইটা আমাদের কি বলে বলো তো? এইটা আমাদের কিন্তু বল ইভেন্ট, একটা ইভেন্ট বলে না, এটা কিন্তু আমাদের একটা ইভেন্ট। কতর ইভেন্ট অফ কিন্তু 1952 সাল নিয়ে আমাদের এই 3 নং স্টেপে সর্বপ্রকার আলোচনা করা হয়েছে। আই হোপ তোমাদের এতটুকু ক্লিয়ার।